অফিসে ল্যাপটপে কাজ করছি, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম আম্মু কল করেছে। কলটা রিসিভ করতেই আম্মু বলল, অর্ণব, আমরা তোমার অফিসের সামনে আছি, তুমি দ্রুত চলে আসো, তোমার জন্য অপেক্ষা করছি। আম্মুর কথা শুনে আমি বললাম, আম্মু অফিসের সামনে ওয়েট করছে মানেটা কি? আমার কথা শুনে আম্মু বলল, মানে জানতে হলে তোমাকে অফিসের বাইরে আসতে হবে, দ্রুত চলে আসো, রাখছি। কথাটা বলেই আম্মু কল কেটে দিল। আমি দ্রুত অফিসের বাইরে গাড়ির জানালার কাছে এসে বললাম, আম্মু এত আর্জেন্ট ডাকলে কেন? আম্মু কিছু বলার আগেই আমার ঘরজামাই দুলাভাই গাড়ির দরজা খুলে দিয়ে বলল, শালাবাবু তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো, আম্মা তোমার জন্য সর্বনাশ ঠিক করেছে। আমার দুলাভাইয়ের কথায় কথায় সর্বনাশ বলা তার একটা বদ অভ্যাস। দুলাভাইয়ের কথার মানে আমি বুঝতে পারলাম না। আম্মুকে প্রশ্ন করব তার আগেই আম্মু আমাকে বলল, অর্ণব গাড়িতে ওঠো, আমাদের সাথে তোমাকে যেতে হবে। আমি বললাম, কোথায় যাব আম্মু? আম্মু বলল, গাড়িতে ওঠো, তারপর বলছি। আমি আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার গাড়ি ড্রাইভিং শুরু করলো। আমি আম্মুকে বললাম, আম্মু বলো না কোথায় যাচ্ছ আমাকে নিয়ে? আমার কথা শুনে আমার বড় আপু বলল, তোকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছি, বেশি কথা না বলে চুপচাপ বসে থাক। আপুর কথা শুনে আমি বললাম, মানে কোরবানি দিতে নিয়ে যাচ্ছ মানেটা কি? ও আম্মু বলো না কোথায় নিয়ে যাচ্ছ? আমার কথা শুনে দুলাভাই বলল, শালা বাবু, আম্মা তোমাকে সর্বনাশ করাতে নিয়ে যাচ্ছে। আমি কিছু বলার আগে আম্মু বলল, তোমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। আমি চমকে উঠে বললাম, কি? আমি যাব না। এই ড্রাইভার গাড়ি থামান। আম্মু ড্রাইভারকে বলল, ড্রাইভার গাড়ি থামবে না। আমি বললাম, আম্মু আমি এখন বিয়ে করব না, প্লিজ গাড়ি থামাতে বলো। আমার কথা শুনে আম্মু বলল, চুপচাপ বসে থাকো, ব্যাঙের মতো লাফালাফি করবে না। আমি আপুকে বললাম, ও আপু, আম্মুকে বলো না আমি বিয়ে করব না। আমার কথা শুনে আপু বলল, বিয়ে করবি না মানে? তোর বয়সটা কি কম হলো? বুড়ো হতে চলেছিস, এবার তোকে বিয়ে করতেই হবে। তুই যদি এতদিনে ঠিক বয়সে বিয়ে করতিস, আমি এতদিন ফুপু হয়ে যেতাম। আমি আম্মুকে বললাম, আম্মু আমি কিন্তু বিয়ে করব না বলে দিলাম। আম্মু আমার কথা শুনে বলল, তুই বিয়ে করবি না মানে তোর বাপ বিয়ে করবে। আম্মুর কথা শুনে আমি বললাম, গুড আইডিয়া, আব্বুকে আর একটা বিয়ে দিয়ে দাও, আমরা সবাই মিলে বরযাত্রী যাব। আমার কথা শুনে দুলাভাই বলল, কি সর্বনাশ, শ্বশুরমশাই আরেকটা বিয়ে করবে? দুলাভাইয়ের কথা শুনে আপু বলল, রাখো তো তোমার সর্বনাশ, যাচ্ছি একটা শুভ কাজে, আর এই লোকটা সে কখন থেকে সর্বনাশ সর্বনাশ করেই চলেছে। তুমি এখানে সর্বনাশের কি দেখলে? আমি আর কোনো কথা না বলে চুপচাপ আছি। 25 মিনিট পর সবাই পৌঁছে যায় মেয়ের বাড়ি। সবাই গাড়ি থেকে নেমে ড্রয়িং রুমে প্রবেশ করতেই মেয়ের বাড়ির সবাই আমাদেরকে বসতে বলল, আদর আপ্যায়ন শুরু করলো। আমরা সবাই সোফায় বসলাম। আমার ডান পাশে আমার বোন বসলো আর বাম পাশে দুলাভাই বসলো। আপুর পাশে আম্মু বলল, আমাকে মুখ গোমরা করে থাকতে দেখে আপু আমার কানের কাছে ফিসফিস করে বলল, প্যাঁচার মতো মুখ করে না থেকে একটু হাসি খুশি থাক, নয়তো মেয়ের বাবা মা ভাববে তোর অন্য কোথাও লাইন আছে, আমরা তোকে জোর করে মেয়ে দেখতে এনেছি। আপুর কথা শুনে আমি একটু নড়ে চড়ে বসতেই মেয়ের মা বলল, সবাই বসে আছেন কেন, নাস্তা করা শুরু করুন। মেয়ের মায়ের কথা শুনে আমি মুচকি হেসে বললাম, তা তো করবই, তার আগে মা লক্ষ্মীকে আগে দেখি, মেয়েকে নিয়ে আসুন। আম্মুর কথা শুনে মেয়ের মা মুচকি এসে মেয়ের ভাবির দিকে তাকিয়ে বলল, নিশি যাও, ফারিনকে বলো ফারিয়াকে নিয়ে আসতে। আমি মাথা নিচু করে বসে আছি ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। 5 মিনিট পর মেয়ে আসলো, সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। আম্মু সালামের জবাব দিয়ে ফারিয়াকে বসতে বলল। আমি আমার আপু ফারিয়াকে সিঙ্গেল সোফায় বসিয়ে দিলাম। আমি মাথা নিচু করেই বসে আছি, একবারের জন্য মেয়ের দিকে তাকাইনি। আমার আম্মু ছেলের মায়ের দিকে তাকিয়ে আমাদের দুই বোনকে দেখিয়ে বলল, এটা আমার বড় মেয়ে ফারিয়া, আর ওর পাশেরটা আমার ছোট মেয়ে ফারি। আমি মুচকি হেসে ছেলের মাকে সালাম দিলাম। ছেলের মাও সালামের জবাব দিল।
দুলাভাই হঠাৎ আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কি সর্বনাশ শালা বাবু, তুমি মাথা নিচু করে ফ্লোরের টাইলস গুনছো কেন? মেয়ের দিকে একটু তাকাও। দুলাভাইয়ের কথা শুনে আমি চোখ গরম করে দুলাভাইয়ের দিকে তাকাতেই দুলাভাই চোখের ইশারায় মেয়েকে দেখতে বলল। আমি একবার মেয়ের দিকে তাকাতেই মুগ্ধ দৃষ্টিতে ফারিনের দিকে তাকিয়ে আছি। ফারিন বিষয়টা খেয়াল করেছে যে আমি ফারিয়াকে না দেখে তার দিকে তাকিয়ে আছি। ছেলেকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি মনে মনে বললাম, আপুর হবু বরটা কি টেরা নাকি রে বাবা? আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে, নাকি আপুকেই দেখছে বুঝতে পারছি না তো। হঠাৎ আম্মু বলে উঠল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। কথাটা বলি আম্মু ফারিয়ার হাতে আংটি পরিয়ে দিল। ফারিয়ার হাতে আংটি পরাতে দেখে আমি দুলাভাইয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললাম, দুলাভাই, মেয়েকে না, মেয়ের ছোট বোনকে আমার পছন্দ হয়েছে। আমার কথা শুনে দুলাভাই চিল্লিয়ে বলে উঠল, কি সর্বনাশ! দুলাভাইয়ের কথা শুনে আম্মু বলল, বাবা তুমি আবার সর্বনাশের কি দেখলে? দুলাভাই কিছু বলার আগে আমি বললাম, আম্মু সর্বনাশ এবার ঘটবে যদি আমার কথা না শোনো। মেয়েকে নয়, মেয়ের ছোট বোনকে আমার পছন্দ হয়েছে। বিয়ে করতে হলে ফারিনকে করব, নয়তো এই জীবনে কোনোদিন আমি আর বিয়েই করব না, চিরকুমার হয়ে থাকবো। ছেলের কথা শুনে আমার বয়ফ্রেন্ডের কি হবে সেটা ভাবতেই আমি মাথা ঘুরে ধপাস করে ফ্লোরে পড়ে গেলাম। জ্ঞান ফিরে দেখি আমাকে কনের সাজে সাজানো কমপ্লিট। বাবা মায়ের জোড়াজুড়িতে কবুলও বললাম। হবু দুলাভাই হয়ে গেল আমার স্বামী। তারপর আর কি, হবু দুলাভাইকে বিয়ে করে বর বানিয়ে বাসরটাও করলাম। ইস, লজ্জা করছে বাকিটা বলতে। আজকে আমি আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। আমার 2টা মামা মামি আমাকে অনেক ভালোবাসে। আমার বড় মামার একটাই ছেলে, নাম শিহান। শিহান ভাইয়া দেখতে পুরো সিনেমার হিরোর মতো। শিহান ভাইয়া তো আমার ক্রাশ। আর আমার ছোট মামার 2টাই মেয়ে। রাত 8:30। গ্রাম অঞ্চলে রাত 8:30 মানেই অনেক রাত। তাই মামি আমাকে রাতের খাবার খেতে ডাকলো। আমি মামি একসাথে রাতের খাবার খাচ্ছি। আমি মামিকে বললাম, মামি, শিহান ভাইয়া সে কখন বাইরে গেছে, এখনও আসছে না কেন? আমার কথা শুনে মামি বলল, 10টা বাজবে, তারপর জমিদার ঘরে ফিরবে। বন্ধুদের সাথে দোকানে বসে বসে ক্যারাম খেলে। তারপর আমি খাওয়া শেষ করে উপরতলা ভাইয়ার রুমে গিয়ে টিভি অন করে টিভি দেখছি। মামি ভাইয়ার জন্য খাবার নিয়ে এসে ভাইয়ার রুমে ঢাকা দিয়ে রেখে বলল, ঐশী, তুই একা একা এখানে না থেকে আমার কাছে থাকবি। আমি বললাম, তুমি যাও মামি, আমি টিভি দেখব। মামি আর কিচ্ছু না বলে চলে গেল। আমি টিভি দেখায় মগ্ন। মামাদের বাড়িটা গ্রামের একদম শেষ সীমানায়। আশেপাশে মাঠ আর মাঠ। ছাদে উঠলে ফসলে ঘেরা সবুজ মাঠটা দেখতে দারুণ লাগে। আমি শুয়ে শুয়ে টিভি দেখছি। এমন সময় শিহান ভাইয়া রুমে প্রবেশ করে আমার দিকে তাকিয়ে বলল, তোমার সাহস তো ভালো, তুমি আমার রুমে একা একা শুয়ে টিভি দেখছো? ভাইয়ার কথা শুনে আমি বললাম, এমনভাবে কথা বলছো মনে হচ্ছে তোমার রুমে ভূত আছে। আছেই তো, শুধু আমার রুমে না, আমাদের বাড়িতেই তেনারা আছে। ভাইয়ার কথা শুনে আমি শোয়া থেকে উঠে বসে বললাম, তেনারা আছে মানে? তেনারা কারা ভাইয়া? ভাইয়া চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসে বলল, শুনতে হবে না, তুমি আম্মুর রুমে আম্মুর কাছে গিয়ে শও। আগে তুমি বলো তেনারা কারা। বলছি, আগে খেয়ে নেই। তারপর ভাইয়া খাওয়া শেষ করে বেডে এসে বসতে আমি বললাম, এবার বলো তেনারা কারা। ভূত ভূত, আমাদের বাড়িতে ভূত আছে। প্রতিদিন ছাদে নুপুর পরে ভূত পেতনি হেঁটে বেড়ায়। যা, মিথ্যা কথা বলছো তুমি। মিথ্যে নয়, 2 মাস মতো আগে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ নুপুরের রিনিঝিনি আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি খেয়াল করলাম দরজার বাইরে করিডোরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আমি দরজা খুলে করিডোরে আসতেই বুঝলাম নুপুরের সাউন্ড ছাদের থেকে আসছে। আমি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে যেতেই নুপুরের আওয়াজ
আরও তীব্র সাউন্ডে শুনতে পাচ্ছি। আমি ছাদের দরজা খুলে ছাদে যাওয়া মাত্রই আর কোনো আওয়াজ শুনলাম না। চলে আসলাম নিজের রুমে। এসব কি বলছো ভাইয়া? তোমাদের এত সুন্দর বাড়িতে ভূত আছে? থুর। তুমি মিথ্যা বলছো, আমার বিশ্বাস হচ্ছে না। আম্মুর কাছে গিয়ে শোনো, আম্মু বলবে আম্মু অনেক কিছুই দেখছে। এইবার আমার একটু ভয় ভয় করতে শুরু করলো, কারণ মামি ভাইয়ার খাবার রুমে রেখে এসে বলেছিল একা একা এই রুমে থাকিস না, আমার কাছে আমার রুমে চল। আমি শিহান ভাইয়ার কাছে এগিয়ে এসে গা ঘেঁষে বসে বললাম, মামি কি দেখেছিল ভাইয়া? আম্মু নাকি দেখেছিল রাত 8টার দিকে আম্মু ড্রয়িং রুমের সোফায় বসেছিল। আমাকে ড্রয়িং রুমে প্রবেশ করে সিঁড়ি বেয়ে উঠতে দেখে আম্মু বলেছিল, কিরে জমিদার, আজকে এত তাড়াতাড়ি বাড়ি আসলি যে, তো না খেয়ে উপরে উঠছিস কেন? কিন্তু আমি কোনো কথা না বলে আমার রুমে চলে আসি। তার 2 ঘন্টা পর আম্মু দেখলো আমি আবারও সিঁড়ি বেয়ে আমার রুমে যাচ্ছি। আম্মু শিহান বলে ডাকলো। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, কি আম্মু ডাকলে কেন? আমার কথা শুনে আম্মু বলল, তার মানে আগেরটা তুই ছিলি না? তোর রূপ নিয়ে তেনারা গেছিল তোর রুমে। তারপর আম্মু আমাকে ঘটনা সব খুলে বলল। আমি আও বলে চিল্লিয়ে শিহান ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বললাম, আমি আজকে এক্ষুনি ঢাকায় ফিরে যাব, তাড়াতাড়ি আমাকে ঢাকায় রেখে আসো ভাইয়া। তোমাদের এই ভূতের বাড়ি আমি থাকবো না। কখন তেনারা এসে আমার ঘাড় মোটকে দিবে। ও মামি, তোমাদের বাড়িতে ভূত আছে, আমি থাকবো না, আমি এক্ষুনি ঢাকায় চলে যাব। এরই মধ্যে বেলকনির দরজা খোলা থাকায় বাতাসে বেলকনির দরজা ধাম করে শব্দ হয়ে বন্ধ হয়ে যায়। আর ঐশী আউ আউ করে চিল্লিয়ে আমাকে এমনভাবে জড়িয়ে চেপে ধরছে, আমার নড়াচড়ার শক্তিটুকু নাই। ঐশীর চিৎকার শুনে আম্মু আব্বু ছুটে আমার রুমে চলে আসে। আম্মু আব্বুকে আসতে দেখে ঐশী আমাকে ছেড়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। ঐশীর কথা শুনে আম্মু আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, হারামজাদা ছেলে, তুই ঐশীকে কেন এসব কথা বলতে গেলি? আম্মুর কথা শুনে আমি বললাম, আমার কি দোষ? তোমার ননদের মেয়ে তো আমার কাছে শুনতে চাইল। ঐশী তো সেই মরার কান্না জুড়ে দিয়েছে, আর আম্মু আব্বু আমাকে খিস্তি দিচ্ছে। কেন আমি ঐশীকে তেনাদের কথা বললাম?